জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ভাইগস্কির সামাজিক নিমিত্তবাদ তত্ত্ব বা ভাইগস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। আজকের ক্লাসে আমরা ভাইগস্কির সামাজিক নিমিত্তবাদ তত্ত্ব এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে বিবেস থিওরির মধ্যে প্যাভলভ, থর্নডাইক, স্কিনার, এছাড়া কগনিটিভ থিওরির মধ্যে গেস্টাল্ট থিওরি, টলম্যানের থিওরি, ব্রুনারের থিওরি, পিয়াজের থিওরি ইত্যাদি পড়ানো হয়ে গেছে। এছাড়া পার্সোনালিটির বিভিন্ন তত্ত্বগুলো, ইন্টেলিজেন্সের বিভিন্ন তত্ত্বগুলো, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বিভিন্ন বিষয়গুলো, তাছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো অন্তর্ভুক্ত হয় সেই সমস্ত বিষয়গুলো আমি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে রাখো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে ভাইগস্কির সামাজিক নিমিত্তবাদ তত্ত্ব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। লি ভাইগস্কি ছিলেন একজন রাশিয়ান সাইকোলজিস্ট, মানে রাশিয়ার সমাজতাত্ত্বিক। তার তত্ত্বকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নিমিত্তবাদ তত্ত্ব। দেখো এখানে পিকচার দেওয়া আছে ভাইগস্কি। ভাইগস্কি শিক্ষণের ক্ষেত্রে সমাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। পিয়াজের ন্যায় ভাইগস্কি শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার কথা বিশেষ উল্লেখ করেন। ভাইগস্কিকে সামাজিক নিমিত্তবাদ বলা হয় কারণ তিনি সমাজ সংস্কৃতি বিকাশে সাংস্কৃতিক ভাষা এবং সামাজিক পরিপ্রেক্ষিতের উপর প্রাধান্য দিয়েছিলেন। ভাইগস্কি তার তত্ত্বে শিশুর সঙ্গে কথোপকথন, প্রজ্ঞা, ব্যক্তির সঙ্গে আলোচনা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে আমরা কি জানতে পারলাম? ভাইগস্কি ছিলেন সোশ্যাল কনস্ট্রাকটিভিজম মানে সামাজিক নিমিত্তবাদী তত্ত্বের প্রবক্তা। তিনি পেঁয়াজের মতো র্যাডিক্যাল কনস্ট্রাক্টিভ ছিলেন না, তিনি সমাজের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন মানুষ, ছোট বাচ্চারা বা বড়রাও সমাজ থেকে জ্ঞান অর্জন করে, সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সেই জিনিসপত্র শেখে। তার জন্য তাকে বলা হয় সামাজিক নিমিত্তবাদ। তার তত্ত্ব দেখো এখানে লেখা আছে 1896 থেকে 1934 সালে, মানে খুব অল্প বয়সে মারা গেছিলেন, মানে 38 বছর বয়সে মারা গেছিলেন। সেই জন্য তার যে তত্ত্ব মানে সামাজিক নিমিত্তবাদ তত্ত্ব দিয়েছিলেন সেই তত্ত্বটা কমপ্লিট করে যেতে পারেননি। তার তত্ত্বর মধ্যে আমরা এবার দেখে নিই তার তত্ত্বে কি বলেছেন। এলিমেন্টারি মেন্টাল ফ্যাক্টর মানে এলিমেন্টগুলো এবার একটু জেনে নিই। ভাইগস্কি যে তত্ত্বের মধ্যে যে এলিমেন্টগুলোর কথা বলেছেন সেগুলো একটু দেখে নিই। 1 নম্বর হলো অ্যাটেনশন, 2 নম্বর হলো সেন্সেশন মানে সংবেদন, 3 নম্বর হলো পারসেপশন বা উপলব্ধি করা, আর 4 নম্বর হলো মেমোরি বা স্মৃতি। তাহলে কী কী জানতে পারলাম? অ্যাটেনশন, সেন্সেশন, পারসেপশন অ্যান্ড মেমোরি মানে হলো মনোযোগ, সংবেদন, উপলব্ধি আর স্মৃতি। মানে অ্যাটেনশন মানে কি? আমরা যখন কোনো জিনিস শিখি বা কোনো জিনিস শুনি তখন আমরা মনোযোগ দিয়ে শুনলাম, মানে কোনো জিনিসকে মনোযোগ দিয়ে শুনলাম, তারপরে কি করছি সেই জিনিসটাকে আমরা সংবেদন করি। সংবেদন বলতে করি সেই জিনিসটা আমরা মস্তিষ্কের মধ্যে রিসিভ করি। কোনো জিনিস শুনলাম সেই জিনিসটাকে মস্তিষ্কের মধ্যে যে রিসিভ করা তাকে বলে সেন্সেশন বা সংবেদন। তারপর হলো পারসেপশন, যে সেই জিনিসটা মস্তিষ্কের মধ্যে রিসিভ করার পর একটা ইমেজ তৈরি করি, মানে কি সেই সম্বন্ধে একটা ধারণা উপলব্ধি করি। তারপর সেই জিনিসটাকে যখন আমরা কোনো জিনিস শোনার পর সেই জিনিসটার সম্বন্ধে উপলব্ধি করলাম, তারপর একটা ধারণা তৈরি করলাম, যে তখন ধারণা তৈরি করার পর সেই জিনিসটাকে আমরা স্মৃতির মধ্যে মানে মেমোরির মধ্যে সংরক্ষণ করি। এটাই ভাইগস্কির এলিমেন্ট ছিল। একটা হলো মনোযোগ করে কোনো জিনিস মনোযোগ করে শুনবে,
তারপর সেই জিনিসটাকে মস্তিষ্কের মধ্যে রিসিভ করবে, তারপরে কী বলে পারসেপশন বলে সেই একটা ইমেজ মানে একটা ধারণা তৈরি করবে। তারপর সেই জিনিসটাকে কোনো জিনিসের ধারণা হলে তবেই তো মস্তিষ্কের মধ্যে সেই জিনিসটা সংরক্ষণ হবে। যদি কোনো ধারণাই না হয় তাহলে মস্তিষ্কে সংরক্ষণ হবে, তারপর সেই জিনিসটা মস্তিষ্কের মধ্যে সংরক্ষণ হবে। তাহলে এলিমেন্টগুলো কী কী? অ্যাটেনশন, সেন্সেশন, পারসেপশন অ্যান্ড মেমোরি। আশা করি বোঝা গেল। এরপর দেখে নিই কী আছে। ভাইগস্কির যে সোশ্যাল কালচার থিওরি, সোশ্যাল কনস্ট্রাকশন থিওরিও বলা যায়, সোশ্যাল কালচারাল থিওরিও ভাইগস্কির থিওরিকে বলা হয়। যে তার যে সামাজিক নিমিত্তে বা তত্ত্ব আছে তার মূল নীতিগুলো কী কী সেগুলো এবার একটু দেখে নিই। 1 নম্বর হলো সামাজিক মিথস্ক্রিয়া মানে সোশ্যাল ইন্টারাকশান। ভাইগস্কি প্রজ্ঞামূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। তার মতে শিশু প্রতিটি সাংস্কৃতিক বিকাশ 2টি দিক রয়েছে। ভাইগস্কির মতে এই যে শিশুরা যে সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে কগনিটিভ মানে প্রজ্ঞামূলক বিকাশ হয় তার 2টি ভাবে হয়। একটা হলো ইন্ট্রাসাইকোলজিক্যাল মানে INTRA ইন্ট্রাসাইকোলজি মানে ব্যক্তির অভ্যন্তরে, আর একটা স্পেলিংগুলো একটু দেখে নেবা। একটা হলো ইন্ট্রাসাইকোলজি হলো উচ্চস্তরে মানসিক প্রক্রিয়াগুলি প্রথমে বিভিন্ন ব্যক্তি আলোচনার মধ্যে দিয়ে সংগঠিত করে, তারপর সেগুলিকে শিশু নিজের মধ্যে নিয়েই। মানে কি হলো, প্রথম 2 নম্বরটা একটু দেখে নিই। ইন্ট্রাসাইকোলজি বলতে হলে কোনো ব্যক্তি মানে পরিবেশ থেকে, মানে এই পরিবেশ বলতে এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের পিতা মাতা বা স্কুল থেকে যখন কোনো জিনিস শিখে মানে স্কুলে গিয়ে মানে কোনো ধরে না কোনো বাচ্চা স্কুলে গিয়ে বা বাবা মার কাছ থেকে সে লেখাপড়া শিখলো, সেই জিনিসটা শিখলো, তারপর সে কী করছে সেই জিনিসটাকে মানে লেখাপড়া শেখার পর সে নিজের ভাষায় কোনো জিনিস বর্ণনা করা, কোনো জিনিস বলা, এটাকে বলা হয় ইন্ট্রাসাইকোলজি। যখন পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে কোনো জিনিস শেখায় তাকে বলে ইন্ট্রাসাইকোলজি। মানে ইন্ট্রাসাইকোলজি ব্যক্তি সমাজ থেকে যেটা শেখে সেটাকে বলে ইন্ট্রাসাইকোলজি। আর যখন ব্যক্তি নিজে সেই জিনিসটা শেখার পর সে নিজে মানে কোনো জিনিস বর্ণনা করা বা কোনো জিনিস বিস্তারিত বলা, যখন অভ্যন্তরীণ কাজ করে ব্যক্তি নিজে করে তখন তাকে বলা হয় ইন্ট্রাসাইকোলজি। আশা করি বোঝা গেল। ইন্ট্রাসাইকোলজি হলো সমাজ, আর ইন্ট্রা স্পেলিংটা হলো INTRA। ইন্ট্রাসাইকোলজি হলো ব্যক্তি যখন নিজে কোনো কাজ করে, মানে ব্যক্তি নিজের মানে সমাজের হেল্প নেয়, নিজে থেকে যখন কোনো জিনিস বর্ণনা করে বা কোনো জিনিস বিস্তারিতভাবে, তখন তাকে বলা হয় ইন্ট্রাসাইকোলজি। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। ভাইগস্কির যে নীতিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় নীতি হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে ZPD মানে নৌকট্য বিকাশের নীতি। ভাইগস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ZPD নামে একটি ধারণা উল্লেখ করেছেন। এর অর্থ হলো এমন একটি সীমা যেখানে শিশু অপরের সাহায্য ব্যতীতই নিজের সমস্যা সমাধানে সক্ষম। এখানে পাঠদান সফলতা পায় কারণ প্রকৃত শিক্ষা এখানেই ঘটে। তাহলে এবার আমরা দেখে নিই ZPD জিনিসটা কি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। জোন মানে হলো এরিয়া, অ্যান্ড প্রক্সিমাল হলো সেই ডিস্টেন্সকে বোঝায়। প্রক্সিমাল মানে যে ডিস্টেন্সটা থাকে তাকে বলে প্রক্সিমাল, আর ডেভেলপমেন্ট মানে তোমরা সবাই জানো বিকাশ। এবার দেখে নিই ZPD জিনিসটা কি। দেখো এখানে দেখা আছে এই যে দাগটাকে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল লেভেল, এটাকে বলা হয় পোটেন্সিয়াল লেভেল, আর এটা হলো বিয়ং লেভেল। একটা আমরা উদাহরণ দিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। যেমন কোনো ব্যক্তি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা হয় WB টেট পরীক্ষা, সে টেট পরীক্ষা দিল, সে টেট পরীক্ষা ভালো করে পড়াশোনা করলো, পরীক্ষা দিল, সে পাস করে গেল। এটা ছিল তার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। সে ভালো করে পড়াশোনা করে পাস করে যাক, সেটা হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। তারপর তার ইচ্ছা হলো সে UGC নেট দেবে। নেট পরীক্ষা দিতে গেল, সে কিন্তু প্রথমবার দিল, সে হলো না। তখন কি করলো, সে ভাবলো যে কাউরি হেল্প নেই, তাহলে পরীক্ষা দিয়ে পাস করে যাবে। সে কাউরির সাহায্য নিল, দিয়ে পরীক্ষা দিল, সে পাস করে গেল। সেটা ছিল তার পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট উইদাউট হেল্প মানে কাউরির সাহায্য বাদে কোনো জিনিসে সাফল্য লাভ, সেটাকে হলো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর কাউরির সাহায্যের দ্বারা কোনো কাজে সাফল্য লাভ, সেটা হলো পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। আর এই দুটির মাঝের যে জায়গাটা, এই জায়গাটাকে এটাকে বলা হয় ZPD মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আশা করি বোঝা গেল। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, পোটেনশিয়াল ডেভেলপমেন্ট মাঝে যে জায়গাটা মানে কোনো অ্যাকচুয়ালি মানে কাউরির সাহায্য বাদে কোনো জিনিসের সাফল্য লাভ করা, আর পোটেনশিয়াল মানে সাহায্যের দ্বারা কোনো জিনিসের সাফল্য লাভ করা। আর এই দুটোর মাঝের জায়গাটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে কোনো ব্যক্তির সাহায্যের দ্বারা কোনো কাজ সাফল্য হয়, এটাকে অনেক সময় স্যাফোফোল্ডিং বলা হয়। আমরা যখন ব্রুনার পড়েছিলাম তখন এই স্যাফোফোল্ডিং কথা রয়েছে।
পড়েছিলাম। তোমরা যদি ভ্রূণ না দেখে দাও, প্লেলিস্টে ভিডিওটা আছে, দেখে নিতে পারো। এই যে কোনো ব্যক্তির সাহায্যের দ্বারা কোনো কাজটা সাফল্য লাভ করলো, এটাকে বলা হয় স্যাফোফোল্ডিং। আর এই স্যাফোফোল্ডিং মানে যে হেল্প বা সাহায্য নিল, সেটা হবে MKO, মানে মোর নলেজেবল আদার। মোর নলেজেবল আদার বলতে সেই ব্যক্তি যে সে বড় হলে সেই মোর নলেজেবল আদার হবে তা না, কোনো মানে ছোটো ব্যক্তিও সেই বিষয়ে যদি দক্ষ বা পারদর্শী থাকে, তার সাহায্যের দ্বারা সেই কাজটা সম্পন্ন হয়, সেটাকে বলা হয় মোর নলেজেবল আদার। তাহলে আমরা কি জানতে পারলাম? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, কাউরির সাহায্য বাদে কোনো কাজ সাফল্য হওয়াকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, আর যখন কাউরির সাহায্যের দ্বারা সেই কাজটা সাফল্য হয় তাকে পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, আর এই দুটোর মাঝের জায়গাকে বলা হয় প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর প্রক্সিমাল ডেভেলপমেন্ট যে হেল্প বা সাহায্য নয়, সেটা হলো স্যাফোফোল্ডিং। আর যে ব্যক্তির সাহায্য না হচ্ছে, সেটা হলো মোর নলেজেবল আদার। আশা করি বোঝা গেল। আর এটা হলো ওপরে দেখো দেওয়া আছে, এটা হলো বিয়ং লেভেল। বিয়ং লেভেল বলতে বোঝায় কোনো ব্যক্তির সাহায্য নিলেও সেই কাজটা যখন সাফল্য লাভ না করে, তখন তাকে বলা হয় বিয়ং লেভেল। মানে কারোর সাহায্য নিলাম, তাও সেটা আমি পারলাম না, সেটাকে বলা হয় বিয়ং লেভেল। তোমরা ভেবো না যে কাউকে ছোট করে বলছে, তা না, এটা বোঝানোর খাতিরে আমি মানে তোমাদের বোঝানোর জন্য আমি এরকম উদাহরণ দিলাম যে বিয়ং লেভেল হলো কারোর সাহায্য বাদেও যখন সেই কাজটা করা যায় না, সেটাকে বলা হয় বিয়ং লেভেল। আশা করি বোঝা গেল। দেখো এখানে দেওয়া আছে, এখানে দেখো এখানে দেওয়া আছে জন হলো এরিয়া, প্রক্সিমাল হলো ডিস্টেন্স, আর ডেভেলপমেন্ট হলো বিকাশ। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট উইদাউট হেল্প, মানে কাউরির সাহায্য, এটা গোল হবে, উইদাউট হেল্প মানে কাউরির সাহায্য বাদে সেটা যখন কোনো কাজ করা হয় তাকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। পোটেনশিয়াল হয়ে সাহায্যের দ্বারা সেই কাজটা করা হয়, যাকে বলে পোটেনশিয়াল ডেভেলপমেন্ট। আর দুটোর মাঝে হলো মানে ZPD। আর সাফোল্ডিং হলো যার হেল্প বা সাহায্য বা গাইডেন্সের মানে কোনো কাজ সফল হয়, তাকে বলে সাফোল্ডিং। আর যে ব্যক্তির বা গাইডেন্স নিয়ে না, মানে সাহায্য না, সেটা হলো MKO, মানে মোর নলেজেবল আদার। আশা করি বোঝা গেল সাফোল্ডিংটা কী জিনিস, মানে এই প্রক্সিমাল ডেভেলপমেন্ট কী জিনিস, ZPD কী জিনিস, সেটা আমরা বুঝতে পারলে। এরপরে দেখে নি কী আছে। এবার আমরা দেখব ল্যাঙ্গুয়েজ, মানে ভাইগস্কি যে ল্যাঙ্গুয়েজের উপর ভীষণ গুরুত্ব দিয়েছেন। তার মতে সমাজের সঙ্গে বিকাশের জন্য, মানে মিথস্ক্রিয়া করার জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ। ভাষার দ্বারা নিজের ভাব প্রকাশ করবে বা কোনো জিনিস বোঝাতে, মানে সমাজের সঙ্গে ইন্টারাকশন, মানে কথোপকথন বা মিথস্ক্রিয়া করার জন্য ভাষার উপর ভাইগস্কি খুবই বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি ভাষার সম্বন্ধে কী বলেছেন সেটা একটু দেখে নিই। ভাইগস্কি মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়ারে প্রথম যাশা, যে শিশু তার মনোভাব প্রকাশ করে এবং বয়স্করা শিশুদের সাংস্কৃতিক সমৃদ্ধি করে। তাহলে তিনি কী করেছেন, ভাষাকে 3 ভাগে ভাগ করেছে, 3টে ভাগ দিয়েছে। টাইপ মানে স্পিক, মানে কথা বলা 3টে ভাগে হয়। একটা হলো সোশ্যাল স্পিচ, একটা হলো প্রাইভেট স্পিচ, একটা হলো সাইলেন্ট। এবার আমরা দেখে নিই সোশ্যাল স্পিচ কি, প্রাইভেট স্পিচ কি এবং সাইলেন্ট কি। সোশ্যাল স্পিচ বলতে বোঝায় সমাজের সঙ্গে যখন মিথস্ক্রিয়া করে, তখন তাকে বলা হয় সোশ্যাল স্পিচ। সোশ্যাল স্পিচ বলতে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা স্কুলবিদ ইত্যাদির সঙ্গে যখন মিথস্ক্রিয়া করে, তখন তাকে বলা হয় সোশ্যাল স্পিচ। তারপর আছে প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচ বলে সেলফ, মানে নিজে যখন কথা বলে, সেটা হলো প্রাইভেট স্পিচ। এখানে অনেক সময় দেখবে ছোটো বাচ্চারা যখন খেলে, মানে সে পুতুল নিয়ে খেলছে বা বল নিয়ে খেলছে, তখন কী করে বাচ্চাগুলো নিজেরাই কথা বলে, নিজেরা করবে আমি তোমাকে খাওয়াবো, তোমাকে ঘুম পাড়াচ্ছি, এরকম টাইপের নিজেরা কথা বলবে। বা বাচ্চারা যখন ছোটো গাড়ি নিয়ে খেলছে, সেই মুখে একটা আওয়াজ করছে আর গাড়িটাকে চালিয়ে বেড়াচ্ছে। এই যে আওয়াজ করছে, মানে সে নিজে করছে, কিন্তু সেই কথাগুলো আশেপাশে সবাই শুনতে পাচ্ছে, এটাকে বলা হয় প্রাইভেট স্পিচ। তারপরে 3 নম্বর কি আছে, সাইলেন্ট ইনার স্পিচ। সাইলেন্ট ইনার স্পিচ হলো ব্যক্তি যখন নিজে কথা বলে, সেই কথাগুলো আশেপাশে কেউ শুনতে পারবে না, এটাকে বলে সাইলেন্ট ইনার স্পিচ। যেমন আমরা নিজেরা অনেক সময় করি না, নিজে কথা বলি, আমি আজকে এটা করবো, একটা প্ল্যান তৈরি করলাম বা কোনো কিছু করলাম, নিজে যখন কথা বলি, সেটা তো আশেপাশে কেউ শোনে, সে আমার মনের মধ্যেই হচ্ছে সেই কথাটা, সেটাকে বলে সাইলেন্ট ইনার স্পিচ। তাহলে সোশ্যাল স্পিচ হলো সমাজের সঙ্গে ইন্টারাকশন করা, এটা হলো সোশ্যাল স্পিচ। প্রাইভেট স্পিচ বলে সে নিজে করছে, কিন্তু আশেপাশের লোকগুলো যখন শুনতে পায়, তখন তাকে বলা হয় প্রাইভেট স্পিচ। আর সাইলেন্ট হলো ব্যক্তি নিজে করে, সে নিজের মনের থেকেই সে কথা বলে, বা নিজে সে করে, সেটা আশেপাশের লোক শুনতে পায় না, এটা বলে সাইলেন্ট ইনার স্পিচ। তাহলে ভাইগস্কি স্পিচকে কয় ধরনের দিয়েছে? 3 প্রকার। তোমরা এটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় পড়ে যে 3 ধরনের স্পিচ এটা কে দিয়েছেন, সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, আর এটা হলো সাইলেন্ট ইনার স্পিচ। এই নামগুলো ভালো করে মনে রাখবে। এরপরে দেখে নিই। এরপর দেখাচ্ছে বয়স যখন 3+, মানে 3-এর ওপর, তখন ল্যাঙ্গুয়েজ, মানে তার ভাষার বিকাশ হয়। একটা হলো থট অ্যান্ড
থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটো সেপারেট থাকে। এই যে এটা এক মিনিট, এটা হলো থট আর এটা হলো ল্যাঙ্গুয়েজ, এই দুটো আলাদা আলাদা থাকে। তখন 3 বছর বয়সে তাদের বাচ্চাদের মধ্যে থট আর ল্যাঙ্গুয়েজ মানে চিন্তাধারা ও ভাষা দুটো আলাদা থাকে। যখন বয়স তাদের মানে 6+ হয় তখন এই থট আর ল্যাঙ্গুয়েজ পাশাপাশি আসে, আর 8+ যখন আসে তখন থট আর ল্যাঙ্গুয়েজ ইন্টারকানেক্ট হয়ে যায়, মানে একসাথে হয়ে যায়। তাহলে কি হয়, 3 বছর বয়সে থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ও চিন্তা দুটো সেপারেট থাকে। 6+ অ্যাসোসিয়েট হয় মানে দুটো কাছাকাছি আসে, আর 8+ মাঝে ইন্টারকানেক্ট হয়, এটার সঙ্গে মানে চিন্তাধারা ও ভাষা দুটো ইন্টারকানেক্ট হয়ে যায়। এটা ভাইগস্কি বলেছিলেন। তাহলে কী কী আমরা জানতে পারলাম? থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কখন মানে ভাষার উপর ভীষণ গুরুত্ব দিয়েছেন। তিনি ভাষার জন্য বলেছেন যে 3 ধরনের স্পিচের কথা বলেছেন, সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ অ্যান্ড সাইলেন্ট ইনার স্পিচ। আর তিনি বলেছেন যে এই যে কখন ভাষার মানে ভাষার চিন্তাধারা মানে 3 বছর বয়সে ভাষার চিন্তাধারা সেপারেট থাকে, কিন্তু 6 বছর বয়সে ভাষা আর চিন্তা দুটো কাছাকাছি চলে আসে, আর 8 বছর মানে 8+8 পর থেকে সেই থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুটো ইন্টারকানেক্ট হয়ে যায়। এবার আমরা দেখব শ্রেণীকক্ষে যে সামাজিক নিমিত্তি বা যে শ্রেণীকক্ষে তা ভাইগস্কির যে ধারণাটি কীভাবে মানে অ্যাপ্লাই করা হবে সেটা আমরা একটু দেখে নিই। 1 নম্বর কী আছে? 1 নম্বর হলো শিখন ও বিকাশ একটি সামাজিক ও যৌথ কর্মসূচি। 2 নম্বর হলো জেডপিডি পাঠ্যক্রম ও পাঠ্যটিকা প্রস্তুতে সাহায্য করে। এই যে জেডপিডি পাঠ্যক্রম ও পাঠ্যটিকা প্রস্তুতে বিশেষভাবে সাহায্য করে। ভাইগস্কি যে যা থিওরিটা দিয়েছেন, কিন্তু থিওরিটি তিনি পুরো কমপ্লিট করে যেতে পারেনি, যেইটুকু করেছেন কিন্তু তার থিওরি যথেষ্ট মানে ভালো ছিল, সেই থিওরিটাকে মানে ক্লাস লেভেলে সে মানে অ্যাপ্লাই করা যেত। সেই জন্য তার থিওরি এই যে জন প্রক্সিমেল তার মৃত্যুর পর এই জন প্রক্সিমেল ডেভেলপমেন্ট যে জেডপিডি দিয়েছেন সেটি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। আর 3 নম্বর কি আছে? 3 নম্বর হলো বিদ্যালয়ে শিক্ষা হবে অর্থপূর্ণ এবং শিখন ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ শিশুরা প্রকৃত জগতের মধ্যে বিকাশ লাভ করে। আর 4 নম্বর কি আছে? বিদ্যালয়ের বাইরে শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার মিল থাকবে। বিদ্যালয়ের বাইরে যে শিক্ষা হবে, অভ্যন্তরীণ শিক্ষা হবে, দুটোর মধ্যে ইন্টারকানেক্ট মানে দুটোর মধ্যে যেন মিল থাকে, এই কথাগুলো বলেছিলেন। তারপরে কি আছে? এই যে এখানে দেখা যাচ্ছে মোর নলেজ আদার, মানে আমি আগেই বললাম মোর নলেজেবল আদার মানে শ্রেণীকক্ষে শিক্ষাদানের জন্য মানে কোনো ব্যক্তির মধ্যে যেমন 3-4টে বন্ধু বসে আছে, তার মধ্যে যে সে মনে করে সে ইতিহাসে ভালো, সে ভূগোলে ভালো, কে বিজ্ঞানে, এই যে যেটা ভালো সে সেটার জ্ঞান আরেকজনকে দিচ্ছে, এটাকেই বলা হয় মোর নলেজেবল আদার। মানে একজনের জ্ঞান আরেকজনকে মানে বোঝাচ্ছে, এটাকে বলা হয় মোর নলেজ। শ্রেণীকক্ষের মধ্যে এরকম করে যদি পড়াশোনা হয়, মানে সে কোনো সাবজেক্টে সে ভালো, সে আরেকজনকে বুঝিয়ে দেয়, এটাকে ভাইগস্কি তার তত্ত্বের মধ্যে মোর নলেজেবল আদারের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এটা ব্রুনার প্রথম ব্যবহার করেছেন। ব্রুনার, আমরা যখন ব্রুনার পড়েছিলাম তখন মোর নলেজেবল আদারের কথা হয়েছে, ব্রুনার প্রথম ব্যবহার করেছেন। এছাড়া ভাইগস্কিও মোর নলেজেবল আদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তারপর হলো পিয়ার লার্নিং মানে সহপাঠ্যক্রমের সঙ্গে শিক্ষা পাঠদান করা। কালেকটিভ লার্নিং মানে দলবদ্ধভাবে পাঠদান করে সেই জিনিসটাকে আরও ভালোভাবে শিখবে। শ্রেণীকক্ষে পাঠদানের জন্য এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখে নেব ভাইগস্কি আর পেঁয়াজের মধ্যে যে তার নিমিত্তবাদ তত্ত্বে যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা এবার একটু দেখে নিই। পেঁয়াজ ছিলেন একজন র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম আর ভাইগস্কি ছিলেন একজন সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। র্যাডিক্যাল কনস্ট্রাকশন মানে কি? র্যাডিক্যাল কনস্ট্রাকশন মানে হলো কোনো ব্যক্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই বিষয়ে জ্ঞান অর্জন করে, এর জন্য নেই, ব্যক্তি নিজেই তার কোনো বিষয়ে দক্ষতা লাভ করে, এর জন্য পেঁয়াজকে বলা হয় র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম। কিন্তু ভাইগস্কি বলেছেন না, সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সেই বিষয়ে জ্ঞান লাভ করে, এই জন্য ভাইগস্কিকে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বলা যায়। পেঁয়াজ ইগনোর করেছেন কালচারকে, মানে সমাজকে ইগনোর করেছেন, কিন্তু ভাইগস্কি সমাজকে গুরুত্ব দিয়েছেন। তোমরা এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। তারপর 3 নম্বর কি আছে? পেঁয়াজ মনে করেন বাচ্চাদের প্রথমে চিন্তা করে তারপর ভাষার বিকাশ হয়। পেঁয়াজ মনে করতেন যে বাচ্চারা প্রথমে চিন্তা করতে শিখে তারপর তার ভাষার বিকাশ করে, কিন্তু এখানে বলে দিই ব্রুনারকে বলেছেন, ব্রুনার বলেছেন না, বাচ্চারা প্রথমে ভাষার বিকাশ করে তারপর চিন্তা করে। তোমরা এগুলো মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় পড়ে কে কোনটা বলেছে। পেঁয়াজ বলেছে প্রথমে চিন্তা করে তারপর ভাষার বিকাশ হয়, কিন্তু ব্রুনার বলেছে প্রথমে ভাষার বিকাশ হয় তারপর চিন্তা করে। কিন্তু ভাইগস্কি কি বলেছেন? ভাইগস্কি বলেছে
ল্যাঙ্গুয়েজের শর্ট প্রথমে যখন ছোট থাকে তখন সেপারেট থাকে, তারপর একটু বড় হলে মানে পাশাপাশি আছে, তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ল্যাঙ্গুয়েজ আর থট ইন্টারকানেক্ট হয়ে যায়। তাহলে পেঁয়াজের মধ্যে কি, পেঁয়াজ বলেছেন প্রথমে চিন্তা করে তারপর ভাষার বিকাশ হয়, কিন্তু ভাইগস্কি বলেছেন না, ভাইগস্কি বলেছে ল্যাঙ্গুয়েজের থট প্রথমে সেপারেট থাকে, তারপরে ধীরে ধীরে কাছাকাছি আছে, তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ইন্টারকানেক্ট হয়ে যায়। আশা করি বোঝা গেল। তারপরে পয়েন্টটাকে দেখে নিই। তারপর পয়েন্ট হলো পেঁয়াজ মনে রেখেছেন ডেভেলপমেন্ট স্টেজ, 2 বছরে যতটা বাড়লো, 3 বছরে, 4 বছর, এই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বিকাশ ঘটে। 2 বছর এই যে পেঁয়াজ যে স্টেজগুলোর কথা, যে স্টেজের মাধ্যমে বিকাশ ঘটে পেঁয়াজ মনে করে, কিন্তু ভাইগস্কি বলেছেন না, স্টেজের মাধ্যমে বিকাশ ঘটে না। এটাই ছিল পেঁয়াজের সঙ্গে ভাইগস্কির পার্থক্য। আর লাস্ট পয়েন্ট কি আছে, হেরিডি বংশগতিকে গুরুত্ব আরোপ করেছে। এই যে আমরা যখন পেঁয়াজ পড়েছিলাম, তোমরা যদি পেঁয়াজের ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা প্লেলিস্টে আছে, দেখে নিতে পারো। পেঁয়াজ কি বলেছেন, পেঁয়াজ বলেছেন হেরিডি বংশগতি, বায়োলজিক্যাল ম্যাচুরেশন বংশগতির উপর গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু ভাইগস্কি ইনভায়রনমেন্ট পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাহলে আমরা কি জানতে পারলাম? পেঁয়াজ ছিলেন র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম, ভাইগস্কি হলো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। এই সমাজকে একেবারেই গুরুত্ব দেননি, কিন্তু ভাইগস্কি সমাজের উপর খুবই ইম্পর্টেন্ট, সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে বাচ্চারা বা বড়রা জ্ঞান অর্জন করে, এই জন্য সমাজকে ভীষণ গুরুত্ব দিয়েছে। পেঁয়াজ স্টেজে 2 বছরে যেমন একটু বিকাশ হলো, 3 বছরে বা 7 বছরে, এই যে আস্তে আস্তে স্টেজে বিকাশ হয়, ভাইগস্কি সেটা মনে করেন না। তারপর বংশগতি বিকাশের জন্য বংশগতি খুবই গুরুত্বপূর্ণ বলে পেঁয়াজ মনে করে, কিন্তু ভাইগস্কি বলেন না, পরিবেশের সাহায্যেই মিথস্ক্রিয়ার মাধ্যমে সেই ব্যক্তির বিকাশ ঘটে, সেটার উপর গুরুত্ব আরোপ করেছেন। তোমরা এই পার্থক্যটা ভালো করে মনে রাখবে। এরপর আমরা দেখে নিই ভাইগস্কি থেকে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো এবার একটু দেখে নিই। 1 নম্বর কোশ্চেন কি আছে, সামাজিক নিমিত্তবাদ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি প্রবক্তা কে? অপশনগুলো দেখে নিই, পেঁয়াজ, ভাইগস্কি, কোহলার অ্যান্ড টলম্যান। তাহলে তোমরা বলে দাও, আশা করি তোমরা সবাই জানো সোশ্যাল কনস্ট্রাকটিভ থিওরি প্রবক্তা কে, ভাইগস্কি। 2 নম্বর কোশ্চেনটা দিয়েছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি কে দিয়েছেন? এই কোশ্চেনটা খুব পরীক্ষায় পড়ে, কে দিয়েছেন? অপশানগুলো কি কি, পেঁয়াজ, 2 নম্বর হচ্ছে ভাইগস্কি, 3 নম্বর হলো কোহলা, আর 4 নম্বর হলো বান্দুরা। তাহলে কে দিয়েছে জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট? এটা দিয়েছে ভাইগস্কি। এরপরে কোশ্চেনটা দেখে নিই, 3 নম্বর কোশ্চেন কি আছে? 3 নম্বর কোশ্চেন হলো, নিচের কোনটি শিশুর দক্ষতা বৃদ্ধির জন্য সঠিক সময়ে, সঠিক পরিমাপে এবং সঠিক ধরনের সহায়ক প্রদানকারী একটি কৌশল? কোনটি শিশুর দক্ষতা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা বলতে বলেছে। একটা কি আছে, অপশানগুলো দেখেছি, স্যাফোল্ডিং, বি আছে অ্যাসোসিয়েট, টি আছে অ্যাকোমোডেশন, আর ডি আছে স্কিমা। তাহলে কোনটা হবে দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উপাদান? এটা হলো স্যাফোল্ডিং। 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই, প্রাইভেট স্পিচ বা অন্তনিয়ন্ত্রিত আচরণের দিকে পরিচালিত করে কোন মনোবিজ্ঞানী দৃঢ়তার সঙ্গে দেখিয়েছেন? প্রাইভেট স্পিচের কথা কোন মনোবিজ্ঞানী দৃঢ়তার সঙ্গে বলেছেন? অপশানগুলো কি আছে? 1 নম্বর হলো ভাইগস্কি, বি আছে পেঁয়াজ, সি আছে কোহলার, আর ডি আছে কোহলবার্গ। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে মেসেজ করে বলবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রাইভেট স্পিচ বা অন্তর্নিহিত আচরণের দিক পরিচালনা করে কোন মনোবিজ্ঞান দৃঢ়তার সঙ্গে দেখেছেন? এটা অপশান কি, এটা অ্যান্সার কি হবে? তোমরা সবাই আমাকে মেসেজ করে বলবে। আর তাহলে আমাদের ভাইগস্কি কমপ্লিট হলো। তাহলে আমরা ভাইগস্কি থেকে কী কী পড়লাম? ভাইগস্কি তার তত্ত্বের মধ্যে সমাজের উপর ভীষণ গুরুত্ব দিয়েছেন, সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সেই ব্যক্তির বিকাশ ঘটে তার উপর গুরুত্ব দিয়েছে। তিনি যে এলিমেন্টগুলো করেছে সেগুলো একটু দেখে নেবে। তাছাড়া তার জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডিটা কীভাবে হেল্প করছে, বিকাশে সাহায্য করে, সেটা এই যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, তার মাঝের যে ভাগটা যার সাহায্যে সেই বিকাশ লাভ করছে সেটাকে হলো জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা একটু ভালো করে দেখবে। তাছাড়া দ্যাট স্পিচটাও খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পড়ে সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ বা সাইলেন্ট কে দিয়েছেন, এটা অনেক সময় পড়ে, এগুলো দেখলেই হবে। আর এরকম টাইপেরই কোশ্চেন থাকবে, আশা করি বোঝা গেল। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।